পরাজয়ে নাকি ডরে না বীর? একটা বিশ্বকাপ খুবই খারাপ গেছে আমাদের, খুবই খারাপ। কিন্তু তার মানে এই নয় যে দুনিয়াটা এখানেই শেষ হয়ে গেছে। ক্রিকেটারদের নিয়ে তো অনেক নেতিবাচক মন্তব্য হয়েছে। এবার চলেন শোনাই আশার গল্প। ভুলে যাবেন না, এই টাইগাররাই আমাদের শুনিয়েছে কত সম্ভাবনার গান, আমাদের ভাসিয়েছে আনন্দাশ্রুতে। দল মত নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করিয়েছিল এই ক্রিকেটই। যে মাটিতে আছাড় খেয়েছে সে মাটি ধরে একটু উঠে দাঁড়াতে হবে। সামনে পাকিস্তান সিরিজ, এরপরেই নিউজিল্যান্ড সফর। সব মিলে কি আছে আপডেট, কেমন হবে স্কোয়াড, তাই জানাবো আজ। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সময়নিউজ.টিভি এবং সময় টিভির ইউটিউব ভেরিফাইড ইউটিউব চ্যানেলের নিয়মিত স্পোর্টস আপডেটে। আজকের বিষয় টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ ও পাকিস্তান সিরিজ। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি মাহবুব রিমন। প্রথমেই বলছিলাম যে পরাজয়ে ডরে না বীর। একটা ভালো সংবাদ দিয়ে দর্শক শুরু করতে চাই। কিছুক্ষণ আগে ওয়েস্ট ইন্ডিজ দল হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে, আর যার ফলে বাংলাদেশের আগামী বছর অর্থাৎ 2022 যে টি-20 বিশ্বকাপ, সে বিশ্বকাপে সরাসরি খেলাটা নিশ্চিত হলো। অর্থাৎ এবার যে বাছাই পর্ব খেলতে হয়েছিল 2016-তে আমরা যে বাছাই পর্বটা খেলেছিলাম, এবার কিন্তু সেটা খেলতে হচ্ছে না। বাংলাদেশ দল টি-20তে সরাসরি খেলার কতটুকু যোগ্য কিংবা নৈতিকভাবে কতটুকু আসলে বাংলাদেশ দল খেলার মতো অবস্থায় রয়েছে, এ নিয়ে প্রশ্ন হতেই পারে। তবে এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বস্তির খবর যে ক্যারিবিয়ানরা আজকে হেরে গেছে এবং বাংলাদেশ দলের সুপার যে 8 সেই সুপার 8 নিশ্চিত হয়ে গেছে। এবার শুরুতে যেটা বলছিলাম পাকিস্তান সিরিজ, আপনারা জানেন যে 19 তারিখ থেকে পাকিস্তান এবং বাংলাদেশের যে 3টি টি-20 এবং 2টি টেস্ট সিরিজ রয়েছে, সেই সিরিজটি শুরু হবে এবং সেই সিরিজকে সামনে রেখে কিন্তু চলতি মাসের 12 তারিখ থেকে ক্রিকেটারদের ক্যাম্প শুরু হবে এবং সব কিছু ঠিক থাকলে কিন্তু 14 তারিখ থেকে বাংলাদেশ দলের কিন্তু যে অনুশীলন, 14 তারিখ কিন্তু বাংলাদেশ দলের টি-20 যে দলটা রয়েছে সে দলটা ঘোষণা করা হবে। একটা বিষয় একটু বলে রাখতে চাই, টি-20তে এবার বিশ্বকাপে বাংলাদেশ যে আসলে প্ল্যান পারফরমেন্স করেছে, এরপরে পুরো দলটা কেমন হবে, পুরো দলের ব্যবচ্ছেদ কেমন হবে, এ নিয়ে আমাদের একটা প্রতিবেদন রয়েছে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু কথা বলেছে। আমরা একটু সেই রিপোর্টটা দেখে আবারও আলোচনায় ফিরব। ব্যর্থ বিশ্বকাপ শেষে 2 ধাপে ফিরেছেন 10 ক্রিকেটার, 4 জন এখনও আছেন দুবাইয়ে। তবে নির্বাচক প্যানেলের যেন ঘুম হারাম। কখনো বোর্ড সভাপতি, কখনো বা নিজেদের মধ্যে ব্যর্থতার অনুসন্ধান আর ভবিষ্যৎ দল গঠনে দফায় দফায় হচ্ছে আলোচনা। বিশ্বকাপ ব্যর্থতা যেন নাড়িয়ে দিয়েছে দেশের গোটা ক্রিকেটের ভিত, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক। প্রশ্ন, এমন পারফরমেন্সের পর তবে কি বদলে যাচ্ছে টি-20-র স্কোয়াড? বিশেষ করে সৌম্য লিটনরা শটার ফরম্যাটে তবে কি পড়তে যাচ্ছেন বাদ? গুঞ্জন আরও জোরালো হয় এনসিএল এর বেশ কয়েকজন ক্রিকেটারকে বিসিবির পক্ষ থেকে প্রস্তুত থাকতে বলা হলে। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি প্রধান নির্বাচক। ওয়ার্ল্ড কাপের পরে আমরা এই প্রথম মিটিংয়ে বসছি, তো এটা নিয়ে আমরা সব বিষয়ে আলোচনা হবে, খালি পুরা সার্বিক পারফরমেন্স নিয়ে আলোচনা হবে এবং সামনের দিকে কীভাবে আরও বেটার করা যায় এবং ভালো ক্রিকেটটা খেলতে পারি আগামী সিরিজটায়, সেটা দিয়ে নজর দেওয়া হবে। তো আমাদের যে সিলেক্টর গিয়েছে ওর থেকে ওটা আমাদের জানতে হবে, কোচের সাথে ডিসকাশন আছে, সব কিছু জেনে তারপর ঠিক করণীয়টা করানো হবে। প্রাথমিক একটা স্কোয়াড আমরা রেডি করছি, তো প্রাথমিক স্কোয়াডে কিছু খেলোয়াড়কে আমরা অলরেডি ন্যাশনাল লিগ থেকে পুল আউট করেছি। বিপরীতে তাদের ভাবনার পুরোটাই পাকিস্তান সিরিজ, যার জন্য 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত হবে প্রাথমিক স্কোয়াড। মূল দল ঘোষণা হওয়ার কথা আগামী 14 নভেম্বর। সঙ্গে সামনের ব্যস্ত শিডিউল নিয়েও আছে পরিকল্পনা। যেহেতু বিশ্বকাপে খুব হতাশাজনক একটা পারফরমেন্স হয়েছে, তারপরেও আগামী কয়েকদিনের মধ্যে সিরিজের প্রস্তুতি শুরু হবে। তো সেই হিসাবে আমাদের বেস্ট পসিবল সাইডটা রেডি করার জন্য আমরা আজকেই বসছি। তো আগামী 2-1 দিনের মধ্যে দল আমরা রেডি করে ফেলি। তবে টি-20-র দল নিয়ে আলোচনা থাকলেও পাকিস্তান সিরিজে টেস্ট স্কোয়াড নিয়ে খুব একটা ব্যবচ্ছেদ না করার ইঙ্গিত প্রধান নির্বাচকের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক পুরো প্রক্রিয়াটা একটু আপনাদেরকে যদি বলি, যে আপনারা জানেন যে গতকাল 10 জনের ক্রিকেটারদের একটা বহর কিন্তু চলে এসেছিল। 16 জনের যে স্কোয়াড ছিল আগেই কিন্তু চলে এসেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং এর ইনজুর্ড সাকিব আল হাসান কিন্তু বর্তমানে রয়েছেন মার্কিন মুলুকে। 10-2-12 আর 4 জন ক্রিকেটার কিন্তু এই মুহূর্তে দুবাইয়ে তাদের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং সব ঠিক থাকলে হয়তো 8 কিংবা 9 তারিখ বা 10 তারিখ তারা চলে আসবেন, যেহেতু 12 তারিখ থেকে ক্যাম্প শুরু হবে। তবে তার আগে অর্থাৎ টাইগারদের যে ব্যর্থতা হচ্ছে বিশ্বকাপে, সে ব্যর্থতার পর কিন্তু গতকাল সন্ধ্যায় 2 নির্বাচক যারা বর্তমানে দেশে রয়েছেন, যদিও হাবিবুল বাশার সুমন গতকাল রাতে চলে এসেছেন, অর্থাৎ মিনহাজুল আবেদিন নান্নু এবং আব্দুর রাজ্জাককে কিন্তু জরুরি তলব করেছিলেন বিসিবির যিনি সভাপতি নাজমুল হাসান পাপন, এবং তার যে গুলশানের বাসা, সে বাসায় কিন্তু দীর্ঘ সময় এই 2 জনের সঙ্গে বোর্ড সভাপতি কিন্তু মিটিং করেছেন এবং পরবর্তী সিরিজগুলো নিয়ে তার যে নির্দেশনা বা তার যে প্রত্যাশা সেটা কিন্তু তিনি বলেছেন।
এর বাইরেও আমরা যদ্দূর শুনতে পেরেছি বোর্ড কর্তারা রয়েছেন, তারা বোর্ড কর্তারা অর্থাৎ বিসিবির যে পরিচালকরা রয়েছেন তারাও কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করেছেন এবং কি হতে পারে পাকিস্তান সিরিজের জন্য তা নিয়েও কিন্তু আলোচনা করেছেন। দুটো বিষয় কিন্তু এখানে স্পষ্ট, দুইজন ক্রিকেটারের নাম কিন্তু ঘুরে ফিরেই আসছে, একজন লিটন দাস এবং একজন সৌম্য সরকার। এই দুজনের ব্যাটে কিন্তু রানের দীর্ঘ সময় হলো, যদিও সৌম্য সরকার জিম্বাবুয়ে সিরিজে টি-20তে দারুণ খেলেছিল, তবে বিশ্বকাপে এই দুজনের পারফরমেন্স কিন্তু আবারও কিন্তু সে আতশ কাচের নিচে কিন্তু তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। এবং যদুর গুঞ্জন রয়েছে সৌম্য সরকার এবং লিটন কুমার দাস হয়তোবা পাকিস্তান সিরিজের টি-20 স্কোয়াডে থাকছে না। তবে লিটন, যেহেতু আমরা একটু আগে রিপোর্টে দেখছিলাম যে প্রধান নির্বাচক বলছিলেন যে টি-20 স্কোয়াড নিয়ে ব্যবচ্ছেদ করা হলেও কিন্তু টেস্ট স্কোয়াড নিয়ে ব্যবচ্ছেদ করা হচ্ছে না, সেক্ষেত্রে হয়তোবা টেস্টে লিটন দাস হয়তো টিকে যাচ্ছেন। যদিও কারণ হচ্ছে আপনারা জানেন যে লিটন দাস কিন্তু এই মুহূর্তে টেস্টের উইকেট কিপিংটা করছেন। আর একজনকে নিয়ে খুব গুঞ্জন শোনা যাচ্ছে মুশফিকুর রহিম, তবে অভিজ্ঞতার বিচারে হয়তোবা পাকিস্তান সিরিজে মুশফিক টিকে যাচ্ছেন এবং হয়তোবা মুশফিকের জন্য পাকিস্তান সিরিজটাই কিন্তু টি-20তে শেষ পরীক্ষা হতে পারে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু যে বিশ্বকাপের দল রয়েছে সাইফুদ্দিন বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেছেন। সাকিব আল হাসানের খেলা নিয়েও কিন্তু শঙ্কা রয়েছে এবং গতকাল বিসিবির যিনি চিকিৎসক দেবাশিস চৌধুরী গণমাধ্যমকে আসলে যেমনটা আভাস দিয়েছেন তাতে এটা কিন্তু ধরে নেওয়া যায় পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান খেলতে পারছে না। তাহলে আসলে স্কোয়াডে যদি ওই দুইজনকে বাদ দেয় অর্থাৎ সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিন, চারজন কিন্তু 16 জনের স্কোয়াডে অটোমেটিকলি বাদ পড়ে যাচ্ছেন। তবে তাহলে কেমন স্কোয়াডটা হবে? প্রধান নির্বাচক কিন্তু আজ একটি ধারণা দিয়েছেন যে মোটামুটি 15 থেকে 16 জনের যে স্কোয়াড রয়েছে পাকিস্তান সিরিজে, সেই স্কোয়াডটা হবে 15 থেকে 16 জনের মতো এবং মূল দল ঘোষণা করা হবে 14 তারিখ। এখানে একটা বিষয় একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গেল কোভিডকালে যে ক্রিকেট শুরু হয়েছিল গত বছর প্রেসিডেন্টস কাপ দিয়ে, তারপর টি-20 সিরিজ অর্থাৎ বঙ্গবন্ধু টি-20 যে লিগটা হয়েছিল, এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ খেলেছি। ঘরোয়া যদি ক্রিকেটের কথা বলি, ঢাকা প্রিমিয়ার লিগটাও কিন্তু ঘরোয়া ফরম্যাটে হয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধু টি-20 সিরিজ, প্রেসিডেন্টস কাপ এবং ঢাকা প্রিমিয়ার লিগ যেটি সবশেষ হলো। এই প্রিমিয়ার লিগে যারা খুব দারুণ পারফরমেন্স করেছেন এই সমস্ত ক্রিকেটারদের মধ্যে কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুকুরের কথা বলি, সুমন খানের কথা বলি, কিংবা এদেরকে কিন্তু আসলে স্ট্যান্ড বাই রাখা হচ্ছে এবং পরবর্তী যে ঢাকা প্রিমিয়ার লিগে এনসিএল অর্থাৎ জাতীয় লিগের যে পরবর্তী লিগটা হচ্ছে সেই লিগে কিন্তু এদেরকে খেলতে আপাতত বিসিবির পক্ষ থেকে বারণ করা হচ্ছে। অর্থাৎ ধরা যাচ্ছে কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুকুররা কিন্তু জাতীয় দলে অর্থাৎ টি-20 স্কোয়াডে ডাক পেয়েছেন। তবে এখানে কিন্তু একটা শঙ্কা থেকেই যাচ্ছে, তামিম ইকবাল খান, আপনারা জানেন যে এই ড্যাশিং ওপেনার 2020 সালের পর থেকে কিন্তু টি-20তে নেই। সে তামিম ইকবালকে শেষ পর্যন্ত বিশ্বকাপে কিন্তু তিনি খেলেননি, সে তামিম ইকবাল কি শেষ পর্যন্ত থাকবেন কিনা পাকিস্তান সিরিজে, কি ভাবছেন তামিম? আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, গেল বছর 20 জুলাই যখন জিম্বাবুয়ের বিপক্ষের পরে কিন্তু তামিম ইকবাল জাতীয় দলের হয়ে খেলেননি, যদিও নেপালে তিনি একটি ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলেছিলেন। তবে এরপর তামিম ইকবাল আজ কিন্তু প্রথমবারের মতো মিরপুরে অনুশীলন করেছেন। তামিম ইকবালকে নিয়েও কথা বলেছেন মিনহাজুল আবেদিন নান্নু। আমাদের একটি প্রতিবেদন রয়েছে তামিম ইকবালের অনুশীলন এবং নান্নুর কথোপকথন, আমরা একটু সেই রিপোর্টটি দেখে আসি। হোম অফ ক্রিকেটে লাল বলের ঐচ্ছিক অনুশীলনে তামিম ইকবাল খান, ইঙ্গিত কি তবে স্পষ্ট? তবে কি গুঞ্জনকে সত্যি করেই বার্তা দিলেন পাকিস্তান সিরিজে খেলবেন না টি-20তে? সময় হিসেবে পার হয়েছে 3.5 মাসের বেশি। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ইনজুরিতে দীর্ঘদিনের জন্য গিয়েছিলেন ছিটকে। নেপালের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটাও শেষ করা হয়নি ওই একই কারণে। সেই তামিম আবারও ফিরেছেন অনুশীলনে। ফিটনেস ট্রেনার ইফতেখার ইফতির অধীনে দিলেন ইয়ো টেস্ট। দূর থেকে দেখে মনেই হলো স্পোর্টিং ফিগারে তার ভর করেছে মেদ। হাঁপিয়ে উঠছেন কিছুক্ষণ যেতেই। তামিম যখন ব্যাটিং অনুশীলনে তখন পাশেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য উইকেট তৈরিতে ব্যস্ত পিচ কিউরেটর গামিনী। কিছুক্ষণের জন্য দুজনের কথোপকথন জমে উঠেছিল বেশ। ওডিআই ক্যাপ্টেন হয়তো জানিয়ে দিয়েছিল উইকেট নিয়ে তার চাওয়া। আবারও শুরুর গল্পেই ফেরা যাক। ওপেনিংয়ে তামিমের বিকল্প পাওয়া যায়নি এখনও, তবুও ক্রিকেটের শটার ফরম্যাট টি-20তে তার ইতি দেখছেন অনেকেই। তামিমও নাকি মনোযোগী হতে চান দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে, যদিও নির্বাচকরা এ নিয়ে পরিষ্কার কোনো ধারণা দিতে পারছেন না এখনই। যেহেতু ন্যাশনাল লিগেরও একটা রাউন্ড খেলার পসিবিলিটি আছে 14 তারিখ থেকে, যেটা শুরু হবে আর কি, কারণ অনেক দিন তো ম্যাচের বাইরে আছে, তো সেই হিসাবে আমরা পুরোপুরি ফিজিওর আপডেটটা নিয়ে তারপরে আগাবো। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 12 নভেম্বর থেকে শুরু হওয়ার কথা জাতীয় দলের অনুশীলন। তবে শেষ পর্যন্ত টি-20তে তামিম না ফিরলে তার প্রত্যাবর্তনের জন্য আরও একটু অপেক্ষা বাড়বে ভক্তদের। 3 ম্যাচের টি-20-র পর চট্টগ্রামে 2 ম্যাচ টেস্ট সিরিজ যে শুরু আগামী 26 নভেম্বর। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, আরো একটা বিষয় কিন্তু স্পষ্ট। তামিম ইকবাল খানের যদি আমরা কথা বলি, তামিম ইকবাল খান বলছিলাম যে 2020 সালে সে জিম্বাবুয়ে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে যে টি-20 সিরিজটা হয়েছিল বাংলাদেশে, তারপরে কিন্তু সে আর টি-20 শর্টার ফরম্যাটে খেলেনি। নেপালের ফ্রাঞ্চাইজি লিগে সে খেলেছেন, কিন্তু সেখানে কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি তিনি মেলাতে পারেননি। তার একটা ইনজুরির সমস্যা রয়েছে। সব মিলে কিন্তু ধরেই নেওয়া যায় হয়তোবা সব দুয়ে দুয়ে যদি 4 হয়, তবে পাকিস্তান যে সিরিজ রয়েছে সেখানে হয়তোবা টি-20তে তামিম ইকবাল খানকে দেখা নাও যেতে পারে। আমরা একটু আগে বলছিলাম যে লিটন দাস ছিটকে যাচ্ছেন। আমরা দেখেছি বিশ্বকাপে কিন্তু ওপেনিংয়ে লিটন এবং নাইম খেলেছে। সেক্ষেত্রে তামিম যদি না থাকেন, লিটন দাস যদি না থাকেন, তবে ওপেনিংটা করবেন কে? এমন একটা প্রশ্ন আসলে সবার। তার বড় উত্তরটা হচ্ছে, অর্থাৎ তার এই মুহূর্তে আসলে পারভেজ হোসেন ইমন ছাড়া কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে কোনো বিকল্প নেই। আর সব কিছু যদি ঠিক থাকে, তবে পারভেজ হোসেন ইমন এবং নাইম শেখ, যিনি কিনা বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের স্কোরার ছিলেন, এই দুজন মিলেই হয়তোবা পাকিস্তান সিরিজে কিন্তু বাংলাদেশ দলের হয়ে ওপেনিং করবেন। তবে এখানে আরও কিন্তু কিছু বিষয় থেকে যায়। নাইম শেখ কিন্তু জাতীয় দলে থিতু হলো ভারত থেকে, তিনি নিয়মিত খেলছেন। সে ভারতে যে আমাদের 2019 সালে যে ভারতের সফর ছিল এবং আমরা একটি টি-20তে জিতেছিলাম, সেখান থেকে জাতীয় দলে নিয়মিত খেলছেন নাইম শেখ। কিন্তু তার অভিজ্ঞতার যদি কথা বলি, এখন পর্যন্ত কিন্তু তিনি একেবারে অভিজ্ঞ নন। এবং ইমনের যদি কথা বলি, দুই অনভিজ্ঞ ওপেনার দিয়ে বাংলাদেশ শুরু করলে কতটুকু যেতে পারবে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ টি-20তে বর্তমানে পাকিস্তানে যদি পারফরমেন্স আমরা বলি, সবশেষ বিশ্বকাপের চলতি যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের প্রথম দল হিসেবে কিন্তু তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে কিন্তু তারা প্রথমবারের মতো বিশ্বকাপের মতো আসরে জিতেছে। সেক্ষেত্রে আসলে একেবারে আন করে একটা দল বাংলাদেশ কেমন করবে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, উইকেট নিয়ে খুব সমালোচনা হচ্ছে। বিশ্বকাপের আগে বাংলাদেশ যে দুটো সিরিজ খেলেছিল, অর্থাৎ ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে, সেখানে কিন্তু বাংলাদেশ জিতলেও কিন্তু খুব সমালোচনা হচ্ছিল উইকেট নিয়ে। তো প্রধান নির্বাচকের কাছে আসলে আমি আজকে জানতে চেয়েছিলাম যে উইকেটটা তাহলে পাকিস্তান সিরিজে কেমন হবে। কারণ আগামী বছর যে আমাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া যে খেলতে হবে আগামী বছরের বিশ্বকাপটা, তো সেক্ষেত্রে আসলে প্রধান নির্বাচক কিন্তু পুরোপুরি বলটা কিন্তু টিম ম্যানেজমেন্টের কোর্টে ঠেলে দিচ্ছেন। কারণ আপনারা জানেন যে নির্বাচকদের, অর্থাৎ যারা সিলেক্টররা রয়েছেন, তাদের মূল কাজটা হচ্ছে দল সিলেক্ট করা, পিচ কেমন হবে, কেমন উইকেট হবে, এগুলো আসলে টিম ম্যানেজমেন্ট, ক্রিকেট অপারেশনস এবং ক্রিকেটাররা আসলে মিলে সিদ্ধান্ত নেন। কোচদের এখানে অনেক বিষয় রয়েছে, যদিও সব দলই হোম অ্যাডভান্টেজ নেয়। তবে যতদূর আমরা ইঙ্গিত পেয়েছি, পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটি হবে, সেই সিরিজটিতে হয়তোবা স্পোর্টিং উইকেটে খেলা হতে পারে, যদিও এখনও হাতে কিছু সময় রয়েছে। কারণ 19 তারিখ কিন্তু 3 ম্যাচ যে টি-20 সিরিজ রয়েছে, সেই সিরিজের প্রথম টি-20, এরপর 26 তারিখ থেকে আবার টেস্ট শুরু। সব মিলিয়ে আসলে যারা আশাহত হচ্ছিলেন, তাদের বলবো খুব একটা আশাহত হওয়ার কিছু নেই। কারণ দেশের ক্রিকেটে যেমনটা শুরুতে বলছিলাম, যে যেখানে শেষ করেছে বাংলাদেশ, সেখান থেকে শুরু করার দরকার নেই, সব কিছু নতুনভাবে শুরু করবে। এবং একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, যেটা আবারও বারবার ঘুরে ফিরে এসেছি, আস্থা হারাবেন না। এই ক্রিকেটাররা আমাদের অনেক আস্থার গল্প শুনিয়েছে, আস্থা হারাবেন না। এই ক্রিকেটাররাই হয়তোবা আমাদের খুব শীঘ্রই কিন্তু দারুণ কিছু দেবে। কারণ এ ধরনের আসলে ব্যর্থতা কিন্তু দারুণ কিছু শিক্ষা দেয়। একটা শ্লোক নিশ্চয়ই রয়েছে আপনাদের সবার জানার, যে দাগ থেকে যদি দারুণ কিছু হয়, তবে দাগই ভালো। তবে দায়িত্বটা নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, দায়িত্বটা নিতে হবে ক্রিকেটারকে, এবং আপনাদের কিন্তু শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। শেষ করব আরও একটি সুসংবাদ দিয়ে। পাকিস্তান সিরিজে কিন্তু আপনারা জানেন যে কোভিডকালে কিন্তু দর্শকদের মাঠে প্রবেশের একটা বাধ্যবাধকতা ছিল, তবে পাকিস্তান সিরিজে কিছুটা হলো সেই বাধ্যবাধকতা শিথিল হচ্ছে। অর্থাৎ আপনারা মাঠে ফিরতে পারছেন। বাংলাদেশ দলের জন্য গলা ফাটান, পাকিস্তান সিরিজ দিয়ে হয়তো আবারও সোনালী সুদিন ফিরবে বাংলার ক্রিকেট। এই ছিল আজকের বিশ্লেষণ। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। কাল আবারও দেখা হবে।